আচ্ছা তাহলে আমরা শুরু করি। ঠিক আছে, সবার দৃষ্টি আকর্ষণ করতেছি। ক্লাস আধা ঘন্টা হয়ে গেছে, এখন আবার নতুন করে আমরা শুভেচ্ছা বিনিময় করে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে 4 নম্বর লেকচারে। আজকে আমরা ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং এর ভিতরে চলে গেছি গত ক্লাসে। আজকে আমরা ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং এর আরো ভিতরে যাব। আপনারা ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং এর ফ্লো চার্ট আগের ক্লাসে পড়ছেন, যেটা আমি এখন আবার রিভাইজ করাবো। আর আজকে আমরা ইয়ার্ন কাউন্ট নিয়ে আলোচনা করব এবং এই ইয়ার্ন কাউন্টের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আপনারা কোনো একাডেমিক ভাইভাতে যান অথবা ইন্ডাস্ট্রিয়াল ভাইভাতে যান, এই কাউন্টের কোশ্চেন সব জায়গায়, টেক্সটাইল এবং অ্যাপারেল ইন্ডাস্ট্রি সব জায়গায় কাউন্ট রিলেটেড কোশ্চেন আসে। এইটাতে নিজের বেসিক কিছু নলেজের ব্যাপার আছে এবং কিছু মুখস্থর ব্যাপার আছে, এবং সর্বোপরি এটা যেহেতু অঙ্ক, এটা বোঝার ব্যাপার আছে। এটা যদি না বুঝেন তাহলে টেক্সটাইলে যতদিন থাকবেন স্ট্রাগল করবেন, আর এটা যদি একবার বুঝে যান তাহলে এটা মানে রিভাইজ করাও লাগবে না, এটা মাথায় এমনি সেট হয়ে যাবে। যে কোনো কাউন্ট আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি ইয়ে করে ফেলতে পারবেন, মানে ওটা হচ্ছে ট্রান্সফর্ম করতে পারবেন, এক কাউন্ট থেকে আরেক কাউন্টে রূপান্তর করতে পারবেন এবং সব রকম কাউন্ট বুঝতেও পারবেন। ডিটেলে যাচ্ছি তার আগে একটু আগের ক্লাসটা রিভাইজ করে নিই। এটা হচ্ছে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং এর ফ্লো চার্ট। সংক্ষেপে লিখতেছি, ঠিক আছে, এমএফজি লিখলাম। এটা যদি বুঝবেন নাকি ম্যানুফ্যাকচারিং ফ্লো লিখতে হবে? আচ্ছা, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা স্পিনিংও বলি। স্পিনিং এর পুরো ফ্লো চার্টটা গত ক্লাসে অলরেডি পড়াইছি, আজকে জাস্ট আরেকবার রিভাইজ করতেছি এবং যাতে আপনাদের সব জিনিসগুলো নিজেরা ভিজুয়ালাইজ করতে পারেন যে সুতাটা কোন জায়গা থেকে আসতেছে। প্রথমেই গাছের যে তুলাগুলা হয়, ক্ষেত থেকে যে তুলাগুলা তোলা হয়, সেই তুলাগুলাকে একসাথে চেপে চেপে একটা হচ্ছে বেল মেকার মেশিন আছে, বেল মেকার বা কম্প্রেসার, সেখানে একসাথে 180 কেজি অথবা 216 কেজি, ইন্ডিয়ান কটনের ক্ষেত্রে 180 কেজি তুলা একসাথে, এবং ইজিপশিয়ান মিশরীয় কটন বা অন্যান্য আমেরিকান পিমা কটন বা অন্যান্য উন্নত মানের কটনের ক্ষেত্রে 216 কেজি একসাথে করে এভাবে চেপে এক একটা বেল বানানো হয়। কি বানানো হয়? কটনের বেল বানানো হয়। তারপর সেই বেলটা প্রথমে একটা খুব বড় মেশিনের ভিতরে দেওয়া হয়, যে মেশিনটাকে বলা হয় ব্লো রুম। এই ব্লো রুম সম্পর্কে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং 1 যে কোর্স, ওখানে আরো বিস্তারিত আপনারা পড়বেন। এই ব্লো রুমের ভিতর কি হয়? ব্লো রুমের ভিতর 4টা কাজ হয়। এই কটনের ফাইবারগুলোকে এখানে একসাথে কি গুচ্ছ, মানে একসাথে কম্প্রেস করে রাখা আছে না, চেপে চেপে কম্প্রেস করে রাখা আছে না, প্রথমে এগুলোকে খোলা হয়, ওপেন করা হয়। ধরেন ব্যাগের ভিতর আপনারা ট্যুরে যাচ্ছেন, অনেকগুলা কাপড়, বা ধরেন আপনারা হচ্ছে ফ্যামিলি থেকে দূরে থাকেন, তো কাপড় চোপড় ময়লা হয়েছে, এই কাপড়গুলো ধুইতে হবে। ধরেন আপনি এতটাই অলস, কাপড়গুলো আপনি ধরেন নাই, এবারে কাপড়গুলো চেপে চেপে ব্যাগে ঢুকে এলেন, তারপর বাড়ি গিয়ে কাপড় একসাথে সব বের করে ফেললেন, যে এগুলো এখন ধুইতে হবে। তো এখানে প্রথম কাজটা হয় ওপেনিং, যে একসাথে অনেক চেপে চেপে আমরা কটন ফাইবারগুলো তুলার এই আঁশগুলোকে রাখছি, এটা আমরা খুলে ফেললাম প্রথমে, ওপেনিং এর পর কি হয়? ক্লিনিং হয়। ভিতরে অনেক পাতার টুকরা, ডালের টুকরা, বীজ, ভাঙা অংশ এগুলো থেকে যায়, ওগুলা পরিষ্কার করা হয়, এটা হচ্ছে ক্লিনিং এর পর কি করা হয়? মিক্সিং এন্ড ব্লেন্ডিং। মিক্সিংটা হচ্ছে যে 15 ব্যাচের সাথে 15 ব্যাচের কটনের সাথে 16 ব্যাচের কটন একসাথে দিলাম, ওটা হচ্ছে মিক্সিং। আর টেক্সটাইলের সাথে ত্রিপলের 16 ব্যাচকে মিশাইলাম, ওটা হচ্ছে ব্লেন্ডিং। কি বুঝলেন? কিছু বুঝছেন নাকি বোঝেন না? একই ফাইবার, মানে টেক্সটাইল, সবাই টেক্সটাইলের স্টুডেন্ট, এরা সবাই টেক্সটাইল ইঞ্জিনিয়ার হবে, একই ফাইবার, একই প্রজাতির ফাইবার, সেটার ভিন্ন গ্রেড এ, গ্রেড বি। যেমন হচ্ছে টেক্সটাইলের 15 ব্যাচ 16 ব্যাচ, তাদেরকে আমি একসাথে মিশাইলাম, এটা হচ্ছে মিক্সিং। আর দুটো ডিফারেন্ট প্রজাতি, কটন আর জুট, টেক্সটাইল আর ত্রিপলি, সিএসসি আর টেক্সটাইল, দুটো আলাদা প্রজাতি, এই দুটো প্রজাতিকে একসাথে করলাম, মিশাইলাম, ওটা কি? ব্লেন্ডিং। ক্লিয়ার? এতটুকু ব্লো রুমে এই 4টা কাজ করতেছি, করার পরে আমরা পাচ্ছি চুট। এটাকে চুটও বলে, এটাকে ল্যাপও বলে। এই চুটটা দেখতে হয় অনেকটা ইয়ের মতো, চুটটা অনেকটা হয় হচ্ছে, আপনারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে গেলে দেখবেন পাতলা পাতলা মেটাল শীট পাওয়া যায়, মেটাল শীট দেখছেন না? এই চুটটা হয় মেটাল শীটের মতো দেখতে। আর এখান থেকে ম্যাট হয় পাপোশের মতো, মোটা পাপোশের মতো। এই ব্লো রুম থেকে 2 রকম আউটপুট আমরা বের করতে পারি, হয় চুট অথবা ম্যাট।
ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? এখানে ধরুন আমরা চুট পাইছি, সরি, এটা হচ্ছে ওই যে চুট ম্যাট যেটা বলতেছে, এই ম্যাটটা হচ্ছে পাপোশের মতো, আর অন্য আরেকটা জিনিস হয় সেটাকে ল্যাপ বলে, ল্যাপ, LAP। এই ল্যাপটা আপনারা সামনে দেখবেন, এই ল্যাপটাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের যে মেটালিক শীট আছে ওই শীটের মতো দেখতে। এই যে দেখছেন, এটা হচ্ছে ল্যাপ। আচ্ছা, ফেরত আসি। হইল আমি এই পাপোশের মতো কটনের আউটপুট পাইলাম ব্লোরুমে, পাওয়ার পরে এটাকে আমরা কার্ডিংয়ে দিব। কার্ডিং আমি সেদিন গতকালকে বলছি যে এটা হচ্ছে আচরণী চিরুনির মতো, একটা হচ্ছে চুলের চিরুনি, একটা হচ্ছে দাড়ির চিরুনি। আমাদের ঘরে যে আমাদের আম্মুরা, খালারা বা আমাদের বোনরা বা আপনাদের হয়তো আমাদের ওয়াইফ আছে, ওয়াইফরা যে চিরুনি ইউজ করে চুলের, ওই চিরুনি, আর আপনারা যারা দাড়ির জন্য চিরুনি ইউজ করেন, দুটো চিরুনি কি এক? বড় চিরুনিটাকে কার্ডিংয়ের সাথে তুলনা করে। বড় চিরুনি কার্ড হচ্ছে একটা বড় চিরুনি, যেটা দিয়ে নেপস, ইমপিউরিটি, তারপরে হচ্ছে শর্ট ফাইবার, এগুলো রিমুভ করা হয়। বুঝতে পারছেন? ব্লোরুম থেকে আমি যে কটনটা পাইলাম, যেই চুট ম্যাট পাইলাম বা ল্যাব পাইলাম, সেই ল্যাবটাকে আমরা হচ্ছে শর্ট ফাইবার রিমুভ করতেছি, এবং ভিতরে নেপস, ইমপিউরিটি এগুলো রিমুভ করতেছি, এবং ফাইবারগুলোকে করতেছি, মানে ফাইবারগুলোকে একটা কাঠামোতে আনতেছি, আঁচড়াচ্ছি। কার্ডিংয়ে এটা হয়। কার্ডিংয়ে এটা করার পর আমরা কার্ডের ফ্লেভার পাচ্ছি। বোঝার কোনো আছে, কনফিউশন আছে? কারণ সবাই বুঝছেন? ওকে। কার্ডিং এর মূল কাজ হচ্ছে একটা বড় চিরুনি, সারাশির মতো বড় একটা চিরুনি, ও হচ্ছে ফাইবারদেরকে আঁচড়ায়। এই যে ব্লোরুম থেকে আমার যেটা আসছে, ব্লোরুম থেকে ওপেনিং, ক্লিনিং, মিক্সিং, ব্লেন্ডিং হওয়ার পরে যে চুট ম্যাট অথবা ল্যাব যেটা আমি পাইছি, সেটাকে আমরা আঁচড়াবো কার্ডিং মেশিন দিয়ে। কার্ডিং এর ফ্লোর ইয়েটাও আপনাদের একটু জিনিসটা দেখে নেন, ওখানে তো শুধু বক্সের ছবি দেখতেছেন। এই জায়গার ভিতর দিয়ে ফাইবারটা যায়, ফাইবারটা এই জায়গার ভিতর দিয়ে যায় এবং এই জায়গাটায় আঁচড়ায়। এখানে সব ছোট ছোট কাটার মতো আছে, সেই কাটার ভিতর দিয়ে এটা আঁচড়ায়। কটন ফাইবারগুলো এদিক দিয়ে গিয়ে এভাবে আঁচড়ায় বের হয়ে আসে। আমার মনে হয় আরেকটু কনফিউজ হয়ে গেল নাকি? হ্যাঁ, বুঝেন? হ্যাঁ, বাকিরা সবাই বুঝছে? সবাই বুঝছে? চুপ কেন? পিছনে মনে হচ্ছে কোনো কনফিউজ? না বুঝলে আবার বলবেন কোন জায়গাটাতে আছে, তাই তো? এই যে এই দিক থেকে ফিড রোলার দিয়ে আপনার ওই চুট ম্যাট অথবা ল্যাব সে যাচ্ছে, যাওয়ার পরে লিকারিন, এটা একটা রোলার, সে হচ্ছে ওটা আরো ওই যে মাঝখানে যে সিলিন্ডার, এই সিলিন্ডারের কাছে পাঠিয়ে দিচ্ছে তুলাকে, ওই চুট ম্যাটকে। পাঠানোর পরে এই পুরাটাকে ফ্ল্যাট বলে, ফ্ল্যাট। এই ফ্ল্যাটের আবার দুই পাশে এখানে হচ্ছে স্ট্রিপার থাকে, এখানে নাই যদিও, এটা কার্ডিং, তো কার্ডিংও প্রকারভেদ আছে। এর ভিতরে এই যে সিলিন্ডারটা যে দেখতেছেন, আর একটু খুব খারাপ, এটার সারা গায়ে কিন্তু কাটা থাকে। এই সিলিন্ডার যেটা লেখা বা ড্রাম বা সিলিন্ডার, এটার সারা গায়ে কাটা থাকে, কাটা বুঝছেন? চিরুনির মতো, হ্যাঁ, চিরুনির বা পেরেকের মতো, লম্বা লম্বা পেরেকের মতো কাটা থাকে। আর উপরে যে ফ্ল্যাট, এই যে মুভিং ফ্ল্যাট, এই ফ্ল্যাটের কাজ কি? ফ্ল্যাটের কাজ হচ্ছে চাপ প্রয়োগ করা। চাপ প্রয়োগ করা বলতে কি বোঝায়? যে এই তুলাগুলো যাতে কাটার সংস্পর্শে এসে উঠে না যায়, উপর থেকে চাপ দিয়ে রাখে। মানে ব্যাপারটা বুঝতে পারছেন? এইটা হচ্ছে কটন, ঠিক আছে?
আমার এটা হচ্ছে সিলিন্ডার, সিলিন্ডার এগুলো হচ্ছে কাটা, ঠিক আছে। কাটার ভিতর দিয়ে কটন যখন যাচ্ছে, এই যে কটন এভাবে যাচ্ছে, ঠিক আছে, উপর থেকে ফ্ল্যাট এটাকে চাপ দিয়ে রাখে যাতে ভিতর দিয়ে অটোমেটিক এই পেরেকের ভিতর দিয়ে ওটা পাস করে বা কাটার ভিতর দিয়ে পাস করে, আর এখানে একটা চিরুনি আঁচড়ানো হয়ে যায়। এদিক থেকে কটনটাকে টানা হয়, কটনটাকে পাঠানো হয়, টানা হয় না, কটনটা যাচ্ছে একটা মুভিং এর ভিতর, রোলারের ভিতর দিয়ে। এই যে এটা তো ঘুরতেছে, এই জিনিসটা ঘুরতেছে না, সিলিন্ডার, এটা হচ্ছে সিলিন্ডারের এগুলো টিপ, ঠিক আছে, টিপ। এটা সিলিন্ডার তো ঘুরতেছে, সিলিন্ডার ঘুরতেছে না, এই যে ঘুরতেছে, এটার উপর দিয়ে কটনটা পাস করতেছে, আর পাস করলে এগুলো হচ্ছে এক একটা সিলিন্ডারের উপরের কাটা, ধরেন 5টা কাটা, এটার উপর দিয়ে যখন ইয়েটা কটন ফাইবারটা পাস করতেছে, এই উপরে যে ফ্ল্যাট এটার কাজ কি, এটা একটা আলাদা ভার, এটার কাজ হচ্ছে উপর থেকে ভার প্রয়োগ করা, এই ফাইবারের উপরে ভার প্রয়োগ করা, যাতে এটা আরো ভালো করে কাটার ভেতর দিয়ে যায় এবং এখানে ওই কার্ডিং অ্যাকশনটা হয়ে যায়। বুঝতে পারছি স্যার। ম্যানুয়ালি ধান মাড়াই করছে কেউ, ওই ধান ভাঙায় কি বলে, ধান ভাঙার মেশিনের সাথে কার্ডিং এর তুলনা করতে পারো। ধান ভাঙানো দেখছেন কে? ওখানে যেমন হচ্ছে ওই ধান মানে ধানটাকে ওই বাকি যে কি বলে ভুসি নাকি, হ্যাঁ কুশ বলে না তো, তুষ, ওই মানে ওটা তো আঞ্চলিক এক এক এলাকায় এক এক নামে ডাকে। ওই যে খড়টা হাতে চাপ দিয়ে রাখতে হয়, এবার ধরে নেন ওই খড়টাই হচ্ছে আপনার কার্ডেড কটন বা কার্ডেড স্লাইভার, ওই ইয়েটা খড়টা, বুঝতে পারছেন। আর এই যে ভিতরে যে ধানগুলোকে মনে করেন ইম্পিউরিটি, এইভাবে ওই অ্যাকশনটার ভিতর দিয়ে ইম্পিউরিটিগুলো ধানগুলো আমরা বের করে ফেলতেছি, শুধু খড়টা থাকতেছে এবং খড়টা পরের প্রসেসে যাচ্ছে। এইভাবে বুঝতে কি সুবিধা হচ্ছে নাকি একটা অসুবিধা হচ্ছে? এগুলো আর ডিটেইল লেখাপড়া মানে আপনারা আবার ইয়েতে পাবেন, ইয়ান ম্যানুফ্যাকচারিং 1-এ পাবেন, এই টপিকগুলো সব ইয়ান ম্যানুফ্যাকচারিং 1-এ আছে। আচ্ছা, তো কার্ডেড স্লাইভার আসলো, আসার পরে এগুলো কিন্তু অনেক মোটা হয়। আপনাদের উপরে যে ইয়ে দেখতেছেন, এই যে পাইপ, সবাই নিজেদের বাম সাইডে একদম কর্নারে দেখেন, এই যে মোটা মোটা সাদা সাদা পাইপ, এর চেয়েও মোটা হয়। ওই যে ট্রান্সফরমারের সাথে যে পেঁচানো থাকে মোটা মোটা পাইপ, ওগুলো যে তার, ওগুলো যেরকম মোটা হয়, এই কার্ডেড স্লাইভার সেই পরিমাণে মোটা হয়, কার্ডেড স্লাইভারগুলো। এরপর ড্রয়িং এ এসে এটাকে টানা হয়, এটাকে ড্রাফটিং বলে। এটাকে যদি আপনি 10 গুণ বলেন টানেন, আপনি 1 মিটার কার্ডেড স্লাইভারকে 10 গুণ শক্তিতে যদি টানেন, তাহলে ওইটা কিন্তু 10 মিটার হয়ে যাবে, আরো সরু হয়ে আসবে। এই মোটাটা, এই ভিতরের পুরুত্বটা যদি আগে থাকে 10 সেন্টিমিটার, তখন ওটা কমে কত হয়ে আসবে? 1 সেন্টিমিটার। যেহেতু আমি 10 গুণ জোরে টানতেছি, 10 গুণ জোরে টানলে আমার এই পুরুত্বটা, মনোযোগ দিয়ে শুনবেন, পুরুত্বটা 10 গুণ কমতেছে, দৈর্ঘ্যটা 10 গুণ বাড়তেছে। পুরুত্বটা 10 গুণ কমতেছে, দৈর্ঘ্য 10 গুণ। ক্লিয়ার? ফার্স্ট ড্রয়িং এ বা যেটা ব্রেকার ড্র ফ্রেম, সেখানে এই কাজ হয়, একবার ড্র করলাম, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে কমডিয়া। তারপরে আবার সেকেন্ড ড্র ফ্রেম আছে, এই যে ফিনিশার ড্র ফ্রেমে আবার টানা হয়, টেনে ওটাকে আরো চিকন করে ফেলা হয়। ধরেন প্রথমবার টানার পরে এই পাইপটা থেকে এসির তারের মতো পুরুত্বতে আনছে, ঠিক আছে, ওই উপরের পাইপ থেকে এসির তারের পুরুত্ব। দ্বিতীয়বার এসির তারের পুরুত্ব থেকে আরো কমায়, এই যে এখানে হলুদ রঙের যে তারটা দেখতেছেন সিসিটিভির সাথে, ওই অপটিক্যাল কেবলের তার, ওইটার মতো ওই লেভেলে চলে আসছে সেকেন্ড ড্রপ স্লাইভার। এবার এটাকে আবার টানবো, এই যে সিমপ্লেক্সে বা রোভিং ফ্রেম, এটাকে সিমপ্লেক্স অথবা রোভিং ফ্রেম বলে বা স্পিড ফ্রেম। এখানে টেনে আমরা রোভিং বের করবো, রোভিং, বুঝতে পারছেন? এই রোভিংটা দেখতে কেমন হয়? রোভিংটা দেখতে হচ্ছে এই যে এই পাশে ওই কমলা তারের পাশে এখানে লাল তার দেখতেছেন না, ওটা আরেকটু চিকন হয়। এইটা প্র্যাকটিক্যালি যদি আপনাদেরকে বলি, পাটের সুতলি, এটা দেখছেন কে মুদির দোকানে যে ওই বিভিন্ন মুদি আইটেম কিনতে গেলে ওই যে পাটের সুতলি দিয়ে যে বাঁধা হয়, ওটাই হচ্ছে রোভিং।
রোভিংটা ওই আকৃতির হয়। তারপর রোভিংকে আমি যদি আরো করি, টানি এবং ভিতরে টুইস্ট দিই, প্যাচ দিই, এই যে রোভিং ফ্রেম আর রিং ফ্রেম, এই জায়গাতে রোভিং ফ্রেমে অল্প টুইস্ট পড়ে আর রিং ফ্রেমে আরো বেশি টুইস্ট পড়ে। টুইস্ট কেন পড়ে? যাতে ওটাকে মজবুত করা হয়, টুইস্ট দেওয়া হয় মজবুত করার জন্য, যাতে ছিঁড়ে না যায়। আমি যে এত জোরে টানতেছি যাতে ছিঁড়ে না যায়, এই জন্য টুইস্ট প্যাচ দেওয়া হয়। প্যাচ দিলে তারপর রিং ফ্রেমে আমরা কার্ডিয়ান পেয়ে যাচ্ছি, এই যে এরকম ধরনের এরকম টাইপের চিকন, যেটা এগুলোর চেয়েও চিকন আমরা ইয়ার্ন পেয়ে গেলাম, বা এর চেয়েও চিকন, আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বলতেছি। তারপর সেই ইয়ার্নকে এই যে অটো কোনার দিয়ে, যেটা আমার রিং প্যাকেজ ছিল, রিং প্যাকেজ থেকে কোন প্যাকেজে আনলাম, তারপরে আবার এখানে এই যে ইয়ার্ন কন্ডিশনিং করে কন্ডিশন ইয়ার্ন, ভিতরে যে আর্দ্রতাটা শুষে নিয়ে এটাকে আমরা কন্ডিশন ইয়ার্ন হিসেবে পাইলাম। এই হচ্ছে কার্ডেডিয়ানের ফ্লো চার্ট। এই কার্ডেডিয়ানের ফ্লো চার্টের ভেতর যদি আমরা শুধু করি, এই ল্যাব ফরমার মেশিন যে প্রথমবার টানলাম ব্রেকার ড্র ফ্রেম, তারপর যদি আবার আমরা ল্যাব ফরমার দিয়ে সে ওই ব্লোরুমের মতো সে আবার হচ্ছে মিক্সিং করে আবার সে ওটাকে করে কম্বার ল্যাব বানায়। বুঝতে পারছেন? একবার টানার পরে আমার যে একবার ব্রেকার ড্রন স্লাইভার আসলো, সেই ড্রন স্লাইভারকে আবার সে ল্যাব তৈরি করে, ওই যে শিটের মতো বললাম না, মেটাল শিট, পাতলা মেটাল শিট, ওটার মতো ল্যাব হিসেবে তৈরি করে, এটাকে কম্বার ল্যাব বলে। এই কম্বার ল্যাবকে কম্বিং মেশিনে দিয়ে ওই যে যেটা বললাম ছোট চিরুনি, দাড়ির যে চিরুনি, আরো সূক্ষ্ম চিরুনি, সেই চিরুনির ভিতর দিয়ে আঁচড়ানো হয়। ওটা কেন আঁচড়ানো হয়? যাতে এই স্লাইভারগুলো একদম সোজা হয়ে যায়, স্ট্রেটেন্ড হয়ে যায় এবং প্যারালাল হয়ে যায়, একটার সাথে একটা সমান্তরাল এবং লম্বা, এবং ওখানে আর কোনো প্যাচ জটলা থাকতে পারে না, ওখানে শুধু থাকে, ওখানে হচ্ছে লং ফাইবার থাকে, কোনো শর্ট ফাইবারও থাকতে পারে না। বুঝতে পারছেন? তারপর আমরা এই যে কন স্লাইভার পাইলাম, কন স্লাইভার পাওয়ার পর আবার এই যে ফিনিশার ড্রন স্লাইভার তৈরি হয়, ফিনিশার ড্র ফ্রেম দিয়ে, রোভিং ফ্রেম থেকে রোভিং আসে, রিং ফ্রেম থেকে কন্ডিয়ার্ন, তারপর আবার ওয়াইন্ডিং করলে কোন প্যাকেজ, আর লাস্টে ইয়ার্ন কন্ডিশন থেকে কন্ডিশন ইয়ার্ন। এখানে আমি বলছিলাম যে কার্ডেডিয়ান আর কমডিয়ানের পার্থক্য, কার্ডেডিয়ান আর কমডিয়ানের পার্থক্য আসবে, এবং কার্ডেডিয়ান আর কমডিয়ানের ফ্লো চার্টের ভিতর একটা আসবে, দুইটা ফ্লো চার্টের ভিতর একটা আপনাদের মিড টার্মে রিভাইজ করা হয়ে গেল। আজকে এবার আমরা ইয়ার্ন কাউন্টের বেসিকটা দেখি, ঠিক আছে? ইয়ার্ন নাম্বারিং সিস্টেম এখানে কি বলছে? কাউন্ট, ডিরেক্টিভ এখন মাথা থেকে জেনে ফেলে। এখানে আমি তাহলে টোটাল 4টা শব্দ লিখছি, 4টা না 5টা শব্দ। একটা হচ্ছে কাউন্ট। কাউন্টটা তাহলে কি? কাউন্টটা হচ্ছে এমন একটা সংখ্যা বা এমন একটা হিসাব, বাংলায় যদি বলতে হয় নাম্বারিং সিস্টেম, এমন একটা সংখ্যা দ্বারা প্রকাশ করা হিসাব, যেই হিসাবটা কি বোঝায়? যেই হিসাবটা যে কোনো একটা ফাইবার, ফিলামেন্ট অথবা ইয়ার্ন, একটা আঁশ বা একটা ফিলামেন্ট অথবা একটা সুতার মোটাত্ব অথবা চিকনত্ব, মানে ওটা কতটুকু মোটা অথবা কতটুকু চিকন, এটা বোঝায়। সেটাই হচ্ছে কি? কাউন্ট। বুঝে নাই কে? আরেকবার রিপিট করতেছি। কাউন্ট হচ্ছে এমন একটা নাম্বারিং সিস্টেম যেটা
কোনো একটা ফাইবার, কোনো একটা ফিলামেন্ট অথবা কোনো একটা ইয়ার্নের কোর্সনেস কতটুকু বা ফাইননেস কতটুকু এইটা মাপকাঠি দেয়, এটা হিসাব করে দেয়, ওটাই হচ্ছে কাউন্ট। সংখ্যার হিসাব বা সংখ্যার পরিমাপ। ওকে, এবার এটা কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ডিরেক্ট কাউন্ট, আর একটা হচ্ছে ইনডিরেক্ট কাউন্ট। হ্যাঁ, এই ম্যাথ তো আপনাদের ইন্ডাস্ট্রিতেও করা লাগে, বা ম্যাথ টেক্সটাইলে তো ম্যাথ অবশ্যই ম্যাথ অ্যাভয়েড করতে পারবেন না। আচ্ছা, এবার এই কাউন্টের হিসাব করার জন্য কি কি লাগবে আমি বলে দিচ্ছি। কাউন্টের হিসাব করার জন্য দুটো জিনিস লাগবে। যে আমার কাছে একটা ইয়ার্ন আছে, প্র্যাকটিক্যাল ইয়ার্ন নিয়ে আসতে ভালো। আমার কাছে একটা ইয়ার্ন আছে, এবার এই ইয়ার্নটা দৈর্ঘ্য কতটুকু, ওজন কতটুকু, এই দুটো তথ্য আমার লাগবে। দৈর্ঘ্য কতটুকু, ওজন কতটুকু। ধরেন আমার কাছে 1 কিলোমিটার ইয়ার্ন, 1 কিলোমিটার সমান কত মিটার? 1000 মিটার। 1000 মিটার একটা ইয়ার্ন আছে, ওই 1000 মিটার ইয়ার্নের আমি হচ্ছে ওজন মাপলাম। ওই যে ছোট যে কতগুলো মেশিন আছে না, যেগুলো গ্রাম দিয়ে মাপা যায়, 1 গ্রাম থেকে। নিক্তি না, ডিজিটাল ওয়েইং মেশিন যেগুলো ডিজিটালি আসছে। আচ্ছা হ্যাঁ, আগে নিক্তি দিয়ে মাপতো বুঝলাম, এখন ডিজিটাল ওয়েইং মেশিন আছে, আপনি প্যারা নেবেন কেন? তো নিক্তিতে ধরেন 40 গ্রাম আসছে, ঠিক আছে? ওই 1000 মিটার ইয়ার্ন, ওইটার গ্রাম আসছে 40 গ্রাম ওজন। এটা হচ্ছে ওয়েট, এটা হচ্ছে লেন্থ, ঠিক আছে? তাহলে এইটাকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি। দুইভাবে কিভাবে প্রকাশ করতে পারি? এটা যদি আমরা ডিরেক্ট কাউন্ট সিস্টেমে প্রকাশ করি, তাহলে এটা আসবে 1000 মিটার প্রতি 1000 মিটার ইয়ার্নের দৈর্ঘ্য যতটুকু হয় সেটাকে টেক্স বলে, টেক্স। এটা হচ্ছে 40 টেক্স বলবো আমরা। এটা হচ্ছে একটা ডিরেক্ট নাম্বারিং সিস্টেমের উদাহরণ বা একটা ডিরেক্ট কাউন্টের উদাহরণ। 1 মিটারে ওটা তাহলে 40 ডিভাইড বাই 1000 অতটুকু গ্রাম হবে। 0.0 একটা কাটা, তাহলে 0.04 গ্রাম হবে 1 মিটারে। আচ্ছা 04 টেক্স। না 04 টেক্স না, এটা 40 টেক্স। 40 টেক্সের 1 মিটার ইয়ার্নের ওজন হবে 0.04 গ্রাম। আর 1000 মিটার ওজন, 1000 মিটার ইয়ার্নের ওজন কত হবে? 40 গ্রাম। বুঝে নাই কে কে? মানে সবাই একটু টায়ার্ড মনে হচ্ছে। হ্যাঁ, এত অল্প টায়ার্ড হয়ে গেলে হবে? আপনারা ভবিষ্যতে গার্মেন্টস সেক্টর লিড দিবেন। কয়টা ক্লাস করছেন সকাল থেকে? সকালে করছেন 3টা ক্লাস, তারপর 4টা ক্লাস, মানে সকালে 3টা আর এখন 1টা। আচ্ছা, এবার একটা ইনডিরেক্টের উদাহরণ দিই। তাহলে ডিরেক্টে কি দেখা গেল? ডিরেক্টে আমার হচ্ছে লেন্থ, দৈর্ঘ্য যেটা, এটা আমার 1000 মিটার আমি ফিক্স করতেছি, ফিক্সড করে দিচ্ছি। ওটা আমি 2000 মিটার হিসাব করে লাভ নাই, ওটাকে আমাকে 1000 মিটারে আবার নিয়ে যেতে হবে হিসাবটা। আর ওজন, ওয়েট যদি আমার 40 হয় তাহলে এটা হচ্ছে 40 টেক্স। আর ওজন যদি 35 হয় তাহলে কত টেক্স হবে? বাকিটা কি বলে? 35 টেক্স হবে? হ্যাঁ, আমি আসতেছি। এটা কি 45 হবে না? হ্যাঁ স্যার, 45 কেন? 45 হবে না, তাহলে 35 হবে। আর ওখানে আমরা কি দেখতেছি? ওজন চেঞ্জ করলে আমার টেক্সট মানে কাউন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু আমার দৈর্ঘ্য তো সেম আছে নাকি? কথা ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটা ইনডিরেক্ট কাউন্টের উদাহরণ দেখব। কোনটা? ওই ইয়েতে এনিতে? হ্যাঁ, ওইটা ধাপে ধাপে দেখাবো। এখন দেখাইলে মাথা ঘুরে যাবে। এখন যদি সম্পর্কটা দেখাই দিই, এই যে প্রত্যেকটা জিনিসের সম্পর্ক আছে, এনি আর টেক্স, এনএম টেক্স। ইংলিশ কাউন্টে বেশি করে দিতে। হ্যাঁ, ইংলিশ কাউন্টে বেশি করেন। আমি হচ্ছে বাকিদেরকেও আগে আপনার লেভেলে আনি, তারপরে ওই সম্পর্কটা দেখাবো।
24 হয় কিনা এটা আমরা আসতেছি, ওই ম্যাথে আমরা আসবো। তাহলে তো পিয়াস এবার তাহলে ফাইনালে অনেক ভালো রেজাল্ট করবে আশা করা যায়। আচ্ছা ও এদিন চাকরি করে স্যার তো পারবে না ওই সেটাই চাকরি করে ওই দিন নলেজ মিল থাকে তো তাহলে আপনারা ওই ইয়ারের চাকরিতে ঢুকেছেন পিয়াস করে। যে টপিকে যে সাবজেক্টে সব সাবজেক্টটা আচ্ছা আমরা আজকে লাস্ট একটা ডিসকাস করি ইনডিরেক্ট কাউন্ট। একটা ইনডিরেক্ট কাউন্টের উদাহরণ দেখি। এখানে দৈর্ঘ্য কি ফিক্স ছিল, ঠিক আছে, দৈর্ঘ্য ফিক্স ছিল। এবার তাহলে ইনডিরেক্টে কোনটা ফিক্সড হবে? ওজন ফিক্সড হবে। তাহলে ওয়েট ধরে নিলাম 1 পাউন্ড, এটা হচ্ছে ফিক্সড। 1 পাউন্ডকে যদি আমরা গ্রামে নিতে চাই, মানে আপনাদের জানার সুবিধার্থে এটা জাস্ট লিখে দিচ্ছি 53.6 গ্রাম, ঠিক আছে। 1 পাউন্ড সমান 453.6 গ্রাম। তো 1 পাউন্ড ইয়ার্নের ভেতরে 840 গজের 840 কি বলে 840 ইয়ার্ড, 840 গজ যতগুলো আছে, এই ধরেন এটা হচ্ছে 840 গজ, তারপরে এটা 840 গজের দুইটা হইলো, এখানে 840 গজের কয়টা হলো? 4টা হইলো, 840 গজের 8টা হইলো। মানে ব্যাপারটা বুঝতে পারছেন? আবার দেখাই, এতটুকু কল্পনা করে নেন 840 গজ, ঠিক আছে। তাহলে এটা আমি যখন 2 ভাঁজ দিব, এখানে 840 গজ কয়টা হইলো? দুইটা। এই দুইটাকে আমি যখন আবার আরেকটা ভাঁজ দিব তখন 4টা, আরো 2 বার দিলাম, কয়টা? 8টা। এই 8টাকে আমি আরো 16টা, 8কে 2 দিয়ে গুণ করলে 16, 16কে 2 দিয়ে গুণ করলে 32। ধরেন এখানে 32 গুণ 840 গজ সুতা আছে। এইটার ওজন আমি এবার নিক্তিতে ডিজিটাল ওয়েইং স্কেলে দিলাম, কত আসলো? 130 মানে 1 পাউন্ড বা 453.6 গ্রাম আসলো, এতটুকুর ওজন, ঠিক আছে। এতটুকু বুঝছেন? জি স্যার। ওকে, তাহলে এটাকে আমরা তখন কি বলতে পারবো? 32 কাউন্ট। এই হচ্ছে এনি হচ্ছে ইংলিশ কাউন্ট, ইংলিশ কাউন্ট এনি হচ্ছে ইংলিশ কাউন্ট। এটা হচ্ছে ইনডিরেক্ট নাম্বারিং সিস্টেম। মূলত বেসিক পার্থক্যটা কি বুঝছেন? হ্যাঁ, 32 এনি কেন? এনি হচ্ছে এটা একটা নাম, ওই টেক্স তখন 32 কিভাবে হয়েছে আবার দেখা। 840 গজ, এগুলোকে এক একটাকে হ্যাঙ্ক বলে। 840 গজের একটা একক, সুতার একক। এখানে 840 গজ সুতা আছে। কল্পনা করেন এটা আমি যখন এই যে এতটুকু আবার নিলাম, আরো 840 গজ নিলাম, তাহলে এখানে কয়টা হ্যাঙ্ক হলো? দুইটা। এরকম আমি আরো দুইটা নিলাম, 4টা, আরো দুইটা নিলাম, সরি মানে 2 দিয়ে গুণ করে এই সমপরিমাণ আরো মানে একবার নিলাম, 8টা। এই সমপরিমাণ আমি আবার নিলাম, এই সমপরিমাণ আমি আবার নিলাম, 32 হ্যাঙ্ক। এবার এটা আমি মাপবো, মাপার পর এটা কত পাচ্ছি? 1 পাউন্ড বা 453.6 গ্রাম, এই এতটুকুর ওজন, যেখানে 32 গুণ 840 গজ সুতা আছে। তখন ওটাকে আমরা 32 ইংলিশ কাউন্ট বলতেছি। যদি আরেকটা দিতাম 64 দিতে তাহলে ওখানে 64 হতো। বা যদি এই 32 এর অর্ধেক, 32 যদি 2 পাউন্ড হয়, এখানে 32 হ্যাঙ্ক, এটা যদি 2 পাউন্ড হয়, তাহলে 1 পাউন্ডে কত হবে? 16 হ্যাঙ্ক। কথা বুঝতে পারছেন? অর্ধেক, যদি অর্ধেকেই 1 পাউন্ড হয়ে যেত তাহলে এটা 16 হ্যাঙ্ক হইতো, তখন এটাকে আমি 16 কাউন্ট বলতাম, 16 ইংলিশ কাউন্ট বলতাম। মানে যতটুকুতে আমার 1 পাউন্ড আসতেছে সেটাই আমার ইংলিশ কাউন্ট। এবার আরো কিছু ডিরেক্ট কাউন্টের নাম আমরা দেখবো, আর এই ইনডিরেক্ট কাউন্টের নাম দেখবো, দেখে আজকে একদম ক্লোজ করবো। নেক্সট দিন আবার কাউন্ট চলবে, এটা আপনাদের ফাইনাল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে টেক্স ডিরেক্ট কাউন্ট, ওই যে আগে যেটা বললাম যে 1000 মিটারে x গ্রাম, ওটা হচ্ছে ডিরেক্ট কাউন্ট, মানে টেক্সের উদাহরণ, ঠিক আছে। এরকম আরো ডিরেক্ট কি আছে? ডেনিয়ার আছে,
ডেসিটেক্স আছে, মিলিটেক্স মানে এগুলো সব টেক্সের ডেরিভেটিভ। ডেসিটেক্স, মিলিটেক্স, কিলোটেক্স, আর এটা হচ্ছে জুট কাউন্ট বা ওটাকে জুট স্পাইন্ডেলও বলে। এখানে জুট কাউন্ট লিখছে, আপনারা জুট কাউন্ট লিখলে হবে, এটাকে জুট স্পাইন্ডেলও বলে। স্পাইন্ডেল যে 14400 গজের ভিতর যত পাউন্ড থাকবে তত হচ্ছে স্পাইন্ডেল। আচ্ছা, আর এবার ইনডিরেক্ট কাউন্ট কি কি আছে? ইংলিশ কাউন্ট আছে, ওটাকে আবার কটন কাউন্টও বলে অনেক জায়গায়। তারপরে মেট্রিক কাউন্ট আছে, তারপরে হচ্ছে উলেন কাউন্ট আছে, ওরস্টেড কাউন্ট আছে, আর লিনেন কাউন্ট আছে। তো এগুলোর ভিতর সবচেয়ে বেশি এখানে ইউজ হয় ইংলিশ কাউন্ট আর মেট্রিক কাউন্ট, আর ডিরেক্টের ভিতর ইউজ হয় হচ্ছে টেক্স, ডেনিয়ার আর জুট স্পাইন্ডেল। এই পাঁচটা কাউন্ট বেশি ব্যবহার হয়। এই পাঁচটা কাউন্টের নিজেদের ভিতরে সম্পর্ক আছে, তো ওই সম্পর্কগুলো নেক্সট ক্লাসে ডিসকাস করব। আর করার পরে এগুলো ম্যাথ কেমনে মানে কনভার্ট করবেন, একটা থেকে আরেকটাতে কেমনে রূপান্তর করবেন, এগুলো শিখিয়ে দিব পরীক্ষা